কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আপনারা দেখছেন বাংলা বলছে। বাংলা বলছেতে আমাদের আজকের বিষয় অনেক কিছুই রয়েছে। একদিকে যেমন সাধু সন্ত মন্তব্যকে কেন্দ্র করে চর্চা, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপির প্ল্যান এ সন্দেশখালী ছিল, যা এই মুহূর্তে ভেস্তে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে বিজেপির প্ল্যান বি দাঙ্গা, এবং সেই দাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে। এই তরজা যেমন রয়েছে, তার পাশাপাশি প্রাক্তন বিচারপতি এবং তমলুক কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে একদিনের জন্য 24 ঘন্টার জন্য তার উপর সেন্সরশিপ রেখেছে নির্বাচন কমিশন। তিনি প্রচার করতে পারবেন না বা কোনো টেলিভিশনে সাক্ষাৎকার দিতে পারবেন না ষষ্ঠ দফা নির্বাচনের আগে। এটা অবশ্যই একটা বড় ধাক্কা বিজেপির ক্ষেত্রে। কিন্তু এই মুহূর্তে যে খবরে আমরা সবার আগে চোখ রাখবো তা হচ্ছে শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশি হানা, পুলিশি অভিযান, এবং সেই অভিযানকে কেন্দ্র করে যথেষ্ট রুষ্ট শুভেন্দু অধিকারী। আমরা সেই বিষয়টি চর্চাতে যাব, কিন্তু সবার আগে কি বলছেন শুভেন্দু অধিকারী তার বাড়িতে এই পুলিশি অভিযান সম্পর্কে আমরা শোনাবো দর্শকদের। আইপ্যাকের লোকজন সাথে ছিল এবং তারা ছোট হাতিতে করে বস্তায় করে কিছু নয় অস্ত্র, নয় ড্রাগ, নয় টাকা নিয়ে গেছিল। আমি অবাক, কোন রাজ্যে বসবাস করছি? আপনি ইসিআইর অনুমোদন নেবেন না, হাইকোর্টে কমিট করেছেন সার্চ ওয়ারেন্ট নেবেন না, ভিডিওগ্রাফি করবেন না, মিডিয়াকে ডাকবেন না, লিডার অফ অপোজিশন ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার, এবং হাইকোর্টে আমার প্রোটেকশন আছে। আপনার মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে, স্টে দেয়নি, আপনার আবেদন শোনেনি, তারপরেও আপনি এই জিনিস করবেন। আমরা এই প্রত্যেকটি বিষয় নিয়ে চর্চা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন অচিন্ত মণ্ডল, রাজ্য বিজেপির মুখপাত্র অচিন্ত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, রয়েছেন কেতন জয়সওয়াল, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র কেতন জয়সওয়াল, এবং রয়েছেন স্বপন মণ্ডল, সিপিআই এর মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমি একদম প্রথমে এই যে শুভেন্দু অধিকারীর যে অভিযোগ, তার প্রেক্ষিতে আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাসের কাছে। কি জবাব রয়েছে? দেখুন, আজকে আমরা খবর পেয়েছি যে কিছুক্ষণ আগে কোলাঘাটের শুভেন্দু অধিকারীর একটি বাড়িতে সম্ভবত পুলিশ একটা তদন্ত করতে গিয়েছিল বা পুলিশ একটি তল্লাশি করতে গিয়েছিল। এর চেয়ে বেশি বিশদ বিবরণ আমাদের কাছে নেই। নির্বাচন এখন একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার করে মাথায় রাখতে হবে সকলকেই, এখন কিন্তু রাজ্য পুলিশও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আওতাধীন। ফলে কিন্তু ল এন্ড অর্ডার তো রাজ্য প্রশাসনের হাতেই রয়েছে। নিশ্চয়ই আজকেও মুখ্যমন্ত্রী সে কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু এই না, আমি শুভেন্দু অধিকারীর কথার পরিপ্রেক্ষিতে বলছি। শুভেন্দু অধিকারী যে কথাটা বললো যে আমার রক্ষা কবচ রয়েছে ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমি যতদূর জানি যে ওনাকে একটা অ্যারেস্ট করার ব্যাপারে হাইকোর্টের একটা রক্ষা কবচ ওনার রয়েছে, যদিও সেটা থাকাটা কতটা যুক্তিযুক্ত আমরা জানি না। কিন্তু ওনার কোনো বাড়িতে তল্লাশি চালানো হবে কি হবে না সে ব্যাপারে হাইকোর্টের কোনো রক্ষা কবচ নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু, উনি এত নার্ভাস হওয়ার কি আছে? ওনার বাড়িতে যদি কোনো কিছু না থেকে থাকে তাহলে তো ভয়ের কিছু নেই। এবং 3 নম্বর হচ্ছে এই যে মিডিয়া নিয়ে তল্লাশি, এটা তো বিজেপির স্টাইল এবং বিজেপির দুই দোসর ইডি সিবিআই এর স্টাইল। সে ব্যাপারে তো সাধারণ মানুষের কোনো বক্তব্য থাকতে পারে না। এবং সর্বোপরি বলবো যে এই তল্লাশির ফাইনাল রেজাল্টটা কি হলো, সে কি পাওয়া গেল বা না পাওয়া গেল বা কি হলো, সেটা আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু তল্লাশি যে কোনো রাজনৈতিক নেতার বাড়িতেই হতে পারে, আমাদের অনেক নেতার বাড়িতে হয়েছে, সুতরাং এটাতে অত বিচলিত হওয়ার অভিযোগ। আইপ্যাকের একটা টিম গিয়েছিল এবং তাদের সঙ্গে অনেক জিনিসপত্র নিয়ে তারা ভারী বস্তা নিয়ে তারা ঢুকেছে। এটা তো সেই মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বললেন না যে টেম্পো ভারকে নোট লেকে গয়া থা আম্বানি আদানি কা, বলেছিলেন, মনে আছে তো? এক্স্যাক্টলি ওনার কথাটা শুনে আমার ওই টেম্পোতে শুনে ওটাই মনে পড়ে যাচ্ছিল। এখন শুভেন্দু অধিকারী নিজেও জানেন যে ওনারা 10-এর নিচে ওনাদের সিট নামছে। গতকাল যে নির্বাচনটা হয়েছে সাথে সাথেই ওনারা হাঁটছেন, ওই জন্য উদ্ভ্রান্তের মতন এইসব কথা বলছেন। যদি সার্চ ওয়ারেন্টি পুলিশের কাছে থাকবে তাহলে বিরোধী দলনেতার মতো যার স্ট্যাচারটা একজন ক্যাবিনেট মিনিস্টারের, তাহলে তার উপস্থিতিতে এই তল্লাশি অভিযান কেন হলো না? দেখুন, এই নিটিগ্রিটি গুলো তো পুলিশই বলতে পারবে। আমি তৃণমূল কংগ্রেস অচিন্ত মণ্ডল, আমার বক্তব্য হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি উত্তর আপনি শুনেছেন, তার প্রেক্ষিতে আপনারা কি মনে করছেন? এই যুক্তিগুলোকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, রাজ্যের একজন বিরোধী দলনেতা মানে যাকে শ্যাডো মুখ্যমন্ত্রী বলা হয়, তার বেডরুমে ঢুকে যাচ্ছে এবং সিভিল ড্রেসে, তারা পুলিশ না আইপ্যাকের লোক না তৃণমূলের পার্টির লোক, তো সেটা এখনো আমরা যদিও জানতে পারিনি।
কিন্তু সেখানে ভিডিওগ্রাফি করা হচ্ছে না বা কোনো সাক্ষী প্রমাণ কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না, এবং যে বস্তা বস্তা কী সব নিয়ে গেছে নাকি খবর পেলাম, কতটা সত্যি জানি না, সেখানে টাকা না অস্ত্র না কি নিয়ে গেছে সেটা আমরা এখনো জানি না। তো সুতরাং যা কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই যে সার্চটা হচ্ছে সেটা কিছু মানে ওখানে নিষিদ্ধ কোনো জিনিসপত্র যে ঢুকিয়ে দেওয়ার চক্রান্ত চলছে না সেটা কে বলতে পারবে, এবং নির্বাচনের ভিতরেই কেন করতে হলো, তার আগে পরে কেন করতে হলো না, এবং যেখানে হাইকোর্টের মানে প্রোটেকশন যার কাছে রয়েছে, সুপ্রিম কোর্টের প্রোটেকশন যার কাছে রয়েছে, যার মানে অ্যারেস্ট করা বা এই ধরনের বেডরুম সার্চ করা এই ধরনের পারমিশন নেই রাজ্য পুলিশ। না, সার্চ ওয়ারেন্ট না থাকলে পুলিশ ঢুকতে পারে না, এটা আপনাকেও মাথায় রাখতে হবে। সার্চ করার পারমিশন এবং এরা তো সিভিল ড্রেসে গিয়েছে, এরা এইগুলো যে পুলিশ না আইপ্যাকের লোক তা কে জানবে আর কি, সেটা পরে দেখা যাবে। কিন্তু এইগুলো মানে উত্তরবঙ্গে যখন হোয়াইট ওয়াশ হয়েছে, দক্ষিণবঙ্গে যেখানে তৃণমূলের একটু মানে শক্ত জমি ছিল সেই জমি যখন হারাতে শুরু করেছে, যখন এই যে 25টার ভিতরে প্রায় মানে 22টার মতো তারা হেরে বসে আছে, 2-3টে হয়তো পাবে কিনা এই ধরনের জায়গা যখন, তখন ওনার মাথা খারাপ হয়ে গেছে। বাদ বাকি দফাগুলো হিংসার আশ্রয় এবং প্রতিহিংসা পরায়ণ রাজনীতি ছাড়া তৃণমূলে আর কোনো গতি নেই এই রাজ্যে। দর্শকদের জানিয়ে রাখি, ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে আজকে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে তিনি কমিশনে অভিযোগ জানাবেন এবং সংশ্লিষ্ট যে সমস্ত অফিসারদের নেতৃত্বে আজকে তার বাড়িতে এই অভিযান হয়েছে তারকে বিন্দুমাত্র না জানিয়ে তাকে অন্ধকারে রেখে সেই সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য তিনি এই বিষয়ে তিনি তদবির করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই অভিযান সম্পর্কে কি মতামত প্রদেশ কংগ্রেসের? কেতন জয়সওয়াল। দেখুন, পশ্চিমবাংলাতে একটা সার্কাস তো চলছে, আমরা দেখছি কোনো সময় রাজ্যপালকে নিয়ে, কোনো সময় অনেকগুলো বিষয় নিয়ে। এবার শুভেন্দু অধিকারী যে এত টেনশন নিয়ে বা এত চিন্তিত, দেখুন উনি তো জানেন পশ্চিমবাংলায় মানে বিরোধী দল করা কতটা টাফ, মানে স্রোতের বিপরীত, যেটা আমরাও করে থাকি আমাদেরও দুনিয়ার। মানে আপনি ছোট্ট কর্মীতে হলে তাদের একটা গাঁজা কেস দিয়ে দেওয়া হয় বা অন্যান্য অনেক রকম সমস্যা হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে সার্চ ওয়ারেন্ট নিয়েই গেছে অবশ্যই, তাহলে খুব একটা কোনো অসুবিধার জায়গা ছিল না। কিন্তু এটা কি মানে এই যে যেটা বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে যে তার বাড়িতে এটা করা হচ্ছে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আপনিও বলছেন আপনাদের দলের কর্মীদের সঙ্গে এরকম ঘটে থাকে, আপনারা কি এটা এক্ষেত্রেও তাই মনে করেন? না না, এ তো উভয় দলই, মানে তৃণমূল দেখবেন ছোট স্তরের কর্মীদেরকে গাঁজা কেস দেবে বা কারোর বাড়িতে পুলিশ ঢুকিয়ে দিবে, কেন্দ্রীয় সরকারও সিবিআইডি নিয়ে যাতা করছে, একেবারে গণতন্ত্র মানে নেই, একেবারে দলতন্ত্র চলছে। পুলিশ হয়ে গেছে এদের লাঠেল আর সিবিআইডি হয়ে গেছে কেন্দ্রের লাঠেল সিপিআই। দেখুন, কোলাঘাটের যে ভাড়া বাড়ির কথা বলা হচ্ছে বা আলোচনায় উঠে এসছে আর কি, এই অফিসটা শুভেন্দু অধিকারী ব্যবহার করে মূলত তার গোপন রাজনৈতিক যে আলাপ আলোচনা এগুলো করার জন্য। আমাদের কাছে স্পেসিফিক খবর আছে যে তৃণমূলের অনেক জেলা স্তরের নেতা বা রাজ্য স্তরের নেতাদের নিয়েও কিন্তু উনি মাঝে মাঝে মিটিং করেন, আমরা খবর পাই আর কি। ওই ভাড়া বাড়িতে কিন্তু এখনো পর্যন্ত যারা তৃণমূলে আছে তাদের রাজ্য স্তরেরও কিছু কিছু নেতা এবং জেলা স্তরের নেতাদের নিয়ে ওই গোপন মিটিংগুলো ওখানেই করেন উনি, ওই ভাড়া বাড়িতে। প্রশ্নটা হচ্ছে যে হঠাৎ করেই চলে গেল কেন? যদি পুলিশই হয় আমি ধরে নিই সাদা পোশাকে, এর পেছনে অন্যতম কারণ হচ্ছে কি যে এই যে দক্ষিণবঙ্গের এই যে দুটো মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম আর কি, এই অঞ্চলটাতে বিজেপির অবস্থাটা খারাপ হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই যে পূর্ব মেদিনীপুরে দুটো সিট আছে, একটা কাঁথি আর একটা তমলুক, এই দুটো সিটই কিন্তু বিজেপির হারার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। সেখানে আমি বলছি টাফ ফাইট হচ্ছে বামফ্রন্টের সঙ্গে বিজেপির, তৃণমূল ওখানে কিছু নেই। মমতা ব্যানার্জির যে গোপন বোঝাপড়া আমি বলছি এতদিন ধরে এই শুভেন্দু অধিকারীর সঙ্গে, এটাও কিন্তু সেই গোপন বোঝাপড়ারই একটা অঙ্গ, যে যাতে করে শুভেন্দু অধিকারীকে হঠাৎ করে পুলিশ পাঠিয়ে দিয়ে ওখানে যদি কেউ যেতে হয় বাম জিতবে নয় বিজেপি জিতবে, তৃণমূল ওখানে কিছু কোনো সম্ভাবনা নেই তৃণমূলের জেতার। তমলুক এবং কাঁথি দুটোতেই, ঝাড়গ্রামেও তাই আর কি। আমি যে কথাটা বলছি যে মমতা ব্যানার্জিকে যে ক্ষমতায় আসার আগে থেকে যেমন শুভেন্দু সহযোগিতা করে গিয়েছিল, শুভেন্দুকেও কিন্তু মমতা ব্যানার্জি ভাইস ভার্সা সহযোগিতা করছে, সেটা গোপন বোঝাপড়া আর কি। এবং বর্তমানে যখন ডুবে যাচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপি আর কি, মমতা ব্যানার্জি এই কাজটা করে তাকে হেল্প করছে যাতে বিজেপি কিছু ভোট টোট পায়। বেশ, দেখা যাক এই যে যুক্তি বা এই মূল্যায়ন সম্পর্কে বাকিদের কি অভিমত অবশ্যই শুনবো, কিন্তু সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিজ্ঞাপনে। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আমরা যে বিষয়ে ছিলাম সেই বিষয় নিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই মতামত নিয়েছি। বিরোধী দলনেতার বাড়িতে পুলিশি অভিযান নিয়ে আজকে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বলেছেন সন্দেশখালী বিজেপির প্ল্যান এ ছিল, সেই প্ল্যান ভেস্তে গিয়েছে, বিজেপির প্ল্যান বি দাঙ্গা। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে,
মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি, মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। দাঙ্গা যাতে লাগাতে না পারে, এলাকা যাতে শান্ত থাকে, আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব। অচিন্ত্য মণ্ডল, কি বলবেন আপনাদের প্ল্যান বি? দেখুন, এই দাঙ্গা লাগানো হচ্ছে তৃণমূলের নির্বাচনী একটা স্ট্র্যাটেজির ভিতরে পড়ে। কেন বলছি, নির্বাচন একদম শুরুর দিকে আপনি যদি সেখান থেকে আসেন ক্রোনোলজিক্যালি আর কি। দেখুন, রমজান মাস যখন চলছে তখন মুখ্যমন্ত্রী বললেন রমজান মাসে সংখ্যালঘু ভাই বোনদের অনুরোধ করে, মানে আপনারা এই যে উত্তরবঙ্গের যে ধূপগুড়ির যে ঘটনা, তার মধ্যে আপনাদের কোনো ইনভলভমেন্ট নেই? ধূপগুড়ির কোন ঘটনা? ধূপগুড়ি যে মন্দির, রাজবংশীদের মন্দির বা মসজিদের গ্লাস ভেঙে যাওয়া, সেইগুলোর মধ্যে আপনাদের কোনো ইনভলভমেন্ট নেই? না, আমরা আমি একবার শোনাবো মুখ্যমন্ত্রী আজকে বিজেপি বিধায়ক মিতালি রায় সম্পর্কে কি বলেছেন। আমি আপনাকেই শোনাবো, আপনাকেই বক্তব্য রাখার সুযোগ দেব। মুখ্যমন্ত্রী কি বলেছেন মিতালি রায় সম্পর্কে আমরা শোনাবো। আমাদের একজন মহিলা ধূপগুড়িতে তৃণমূল কংগ্রেস করত, তার অপরাধ নয়, নিশ্চয়ই করতে পারে। সে আজকে বিজেপি করে, করতেই পারে, কোনো অপরাধ নয়। কদিন আগে শুনছি রাজবংশীদের একটা মন্দিরে একটু আঘাত হয়েছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে বললাম ব্যবস্থা নিতে। পুলিশ এখন ইলেকশন কমিশনের আন্ডারে থাকলেও ল অ্যান্ড অর্ডারটা আমাদের আন্ডারে আছে। তারপরে একটা মসজিদের গ্লাসও কেউ কেউ ভেঙে দিয়েছিল, কিন্তু সেই ঘটনাটায় দেখা গেল ওই বিজেপিতে যারা চলে গেছে তারা ঘটনাটা ঘটিয়েছিল। তাদের ছবিগুলো আমরা পেয়েছি। কি বলবেন? এখন কোথায় কি ছবি পেয়েছে সেটা তো আমরা জানি না, বা সেটা প্রমাণ সাপেক্ষ। গ্রেপ্তারও হয়েছেন কিন্তু আপনাদের। গ্রেপ্তার হলে উনি তো বলছেন ল অ্যান্ড অর্ডার ওনার আন্ডারে আছে এখনো, উনি নিজে স্বীকার করলেন। তো সুতরাং যেখানে যা বিশৃঙ্খলা হবে তা ওনার প্রশাসনকে দায় নিতে হবে। এবার বিষয় হচ্ছে ক্রোনোলজিক্যালি একটু কয়েকটা ঘটনা একটু আমাকে বলতে দেন প্লিজ। সেটা হচ্ছে নির্বাচন শুরুর সময় উনি বললেন যে এখন হচ্ছে রমজান মাস চলছে, সংখ্যালঘু ভাই বোনদেরকে অনুরোধ করব রমজান মাসটা আপনারা শান্ত থাকুন। তার মানে কি বোঝালেন? যে তার মানে রমজান মাস শেষ হলে আপনারা লাঠিগোটা বা গুলি বোমা বারুদ নিয়ে নেমে পড়ুন, সেটাই তো বোঝায়। এবং তার উস্কানিমূলক না, তার উস্কানিমূলক মন্তব্যের কারণেই রামনবমীর বিভিন্ন জায়গায় দাঙ্গা হয়েছে, যেসব হামলা হয়েছে তার উস্কানিমূলক বিভিন্ন বক্তব্যের কারণে। এবং তারপরে উনি রামকৃষ্ণ মিশনের মতো শতাব্দী প্রাচীন সংগঠন, যে মানে সামাজিক সংগঠন, এবং ভারত সেবাশ্রম সংঘ, যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশ থেকে শুরু করে ভারতবর্ষ বিভিন্ন জায়গা তারা সেবামূলক কার্যক্রম করে যায়, তাদের সাধু সন্তদেরকে যেভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তার উনি কিছু বলেননি। আপনি এটা ভুল করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গতকালও আবার তিনি ক্ল্যারিফাই করেছেন, তিনি শুধুমাত্র কার্তিক মহারাজ সম্পর্কে বলেছেন। যদি কার্তিক মহারাজ হিসেবে একজন ব্যক্তি হিসেবে বলতে তাহলে ঠিক ছিল, সেখানে ভারত সেবাশ্রম সংঘের নাম কেন নিল? এবং আমরা জানি এর আগে গত বছরে তার বক্তব্য আছে যে বলছে ভারত সেবাশ্রম সংঘ দাঙ্গা করে, এই বক্তব্য সবাই জানে, সারা রাজ্যবাসী জানে। সুতরাং ইনি একদম প্রভোকেশন করছে। এবং গতকাল বা পরশু যে বক্তব্য দেওয়ার পরে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের উপর যে হামলা হয়েছে সেখানে তৃণমূল নেতা প্রদীপ রয় দায়ী, এবং তিনি গর্বের সাথে বলছেন যে রাজ্য পুলিশ কিছু করতে পারে না, রাজ্য পুলিশের আমাদের আন্ডারে আছে। এবং সেখানে লাঠি হামলা হয়েছে। সেই ঘটনা সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আমরা শোনাবো। আবার মিথ্যে কথা বলছেন। কেন বলছেন? আমার যদি কোনো গন্ডগোল আমার কোথাও হয় বাংলায়, আমার কাছে তো একটা ইনফরমেশন আসে, আমার কাছে তো কোনো ইনফরমেশন এলো না, আমি তো জানতে পারলাম না। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার। অনেকে আপনারা জানেন জমি দিয়ে দেয় নানা ধর্মীয় কাজে, তারা কাজে লাগান, এটা এরকমই একটা কোনো ব্যাপার। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, এবং আমি বলবো না যে অন্য কেউ করেছে, যেহেতু আমার জানা নেই। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, আর থাকবেও না। দেখুন, বিষয়গুলো এক এক করে একটু আসি, কয়েকটা পয়েন্ট একটু বলতে হবে। যে ইসকনকে উনি নাকি 700 বিঘা জমি দিয়েছে, তার মানে উনি বলতে চান যে আগে যেরকম আমরা দেখেছি সন্দেশকালী মহিলাদেরকে আমরা লক্ষ্মীর ভান্ডার দেই, মানে
ওদের শরীরের উপর আমাদের অধিকার জন্মাবে। রামকৃষ্ণ মিশন নিয়ে বলুন না, রামকৃষ্ণ মিশন নিয়ে কি বলেছে? হঠাৎ ইসকনের লক্ষ্মীর ভান্ডার ঠিক আছে, আপনার বলছি তো রামকৃষ্ণ মিশনে আসছি। সুতরাং রামকৃষ্ণ মিশনকে নিয়ে যে প্রভোকেশনটা করলেন, তারপর তৃণমূলীদের দ্বারাই হামলা হলো, সেটা সবাই দেখতে পেল। এবং আজকের বাংলাদেশে দেখবেন রামকৃষ্ণ মিশনে যে হামলা হয়েছিল, সেখানে কিন্তু জঙ্গি বা যে জিহাদি যারা রয়েছে তারা কিন্তু আজকে উৎসাহিত মুখ্যমন্ত্রীর এই কথা বক্তব্য থেকে। সম্পর্কে আমি তৃণমূল কংগ্রেসের উত্তর শুনবো। দেখুন, প্রথম কথাই হচ্ছে যে গোধরা কাণ্ড সারা পৃথিবীতে চর্চিত হয়েছিল, সুতরাং দাঙ্গা সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিয়ে দিয়েছে, শুনে যদি উনি বলেন। হ্যাঁ, ফলে দাঙ্গাতে কারা পিএইচডি করেছে সেটা সারা বিশ্ব জানে, এবং সেটা সারা বিশ্বের তাবড় দেশ বিভিন্ন সময় ব্যক্তও করেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন ক্যামেরা স্টেজে দাঁড়িয়ে যে কথাটা বলেছেন, আমি নিশ্চিত উনি কোনো ইন্টেলিজেন্স ইনপুটের উপর ভিত্তি করেই বলেছেন। ওদের সন্দেশখালির প্ল্যানটা মিজারেবলি ফেল করে যাওয়ার পর, এবং ওরা যখন দেখছে রাম মন্দির ইস্যুটা একেবারে কাজ করেনি, শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষ জুড়ে কাজ করেনি। এবং আপনি যদি দেখেন, কিচ্ছু না, দেখুন আপনি আমি আমাদের সবার তো একটা ক্লিনিক্যাল আই আছে, ক্লিনিক্যাল আই বলে একটা কথা আছে। আপনি স্রেফ গতকাল বিজেপির প্রার্থীদের বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন। লোকেট চট্টোপাধ্যায়কে মনে হচ্ছিল উনি 7টা কেন্দ্রেই বিজেপিকে হারানোর জন্য ঝাঁপিয়ে পড়ে নেমেছেন, উনি যেরকম ভাবে ব্যবহার করছিলেন। অর্জুন সিং যেভাবে ব্যবহার করছিল, ওদের বডি ল্যাঙ্গুয়েজে পরাজয় স্পষ্ট। আর মাত্র দুটো ফেজ বাকি আছে। একজন লোকসভা ক্যান্ডিডেটকে জুতো দেখানো যায়, একজন লোকসভা ক্যান্ডিডেটকে জুতো দেখানো যায়। আমি কিচ্ছু বলিনি, একটু বলতে দিন। এই মাত্র দুটো ফেজ আছে, সারা ভারত জুড়ে আলোচনা হচ্ছে যে বিজেপি তো দূরের কথা, এখন এনডিএ 272 ক্রস করতে পারবে না। নির্বাচন আপনাকে হিংসার আশ্রয় নিতে হচ্ছে কেন? ফলে শেষ নির্বাচনে আপনারা হিংসার আশ্রয় নিতে দিন, শেষ দিকে ওদের দাঙ্গা লাগানো ছাড়া আর কোনো উপায় নেই। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের যে ঘটনাটা, ওটা পিওরলি একজন পরিবার তাকে রামকৃষ্ণ মিশনকে সম্ভবত জমি দিয়েছিল, সেইখান থেকে একটা লোকাল জমি জমা পারিবারিক বিবাদ। এবং 3 নম্বর হচ্ছে কার্তিক দাঁড়ান বলতে দিন। কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত। কার্তিক মহারাজ তৃণমূলের এজেন্টকে বলতে দেননি। মাননীয় মুখ্যমন্ত্রী বেশ করেছেন, আমরা বারবার বলবো যে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের বিজেপির এজেন্ট হিসেবে কাজ করে। আমি মুখপাত্র হিসেবে অন ক্যামেরা বলছি, ক্ষমতা থাকলে কেস করুন। আমরা এই আলোচনায় আমরা অবশ্যই শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। যখন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারংবার অভিযোগ করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইসকন, রামকৃষ্ণ মিশন এদের বিরুদ্ধে তিনি বক্তব্য রাখছেন, এবং রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধেও যেন এমনভাবে বলা হচ্ছে যে তারা হিন্দু প্রতিষ্ঠান। এই হিন্দু প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশনের মঠ ও মিশনের বেলুড়ের সাধারণ সম্পাদক সুবীরানন্দজি মহারাজ তিনি কি বলছেন আমরা একবার শোনাবো দর্শকদের। আমরা একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আমাদের যারা সন্ন্যাসী ব্রহ্মচারী তারা রাজনীতিতে অংশগ্রহণ করেন না, এমনকি তাদের যে অধিকার, রাইট টু ভোট, সেটিও ওরা এক্সারসাইজ করেন না, ভোটদানে বিরত থাকেন। এই ম্যান্ডেট স্বামীজি মহারাজ আমাদের দিয়ে গেছেন, সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করি। ডিভোটি তারা স্বতন্ত্র ভোটের ব্যাপারে, এবং সে ব্যাপারে আমরা ডিভোটিজদের ভক্তদের কি করণীয় নয় কোনোভাবেই কোনো উপদেশ আমরা দিই না, কোনো ফতোয়া আমরা জারি করি না। আমি প্রথমে আসবো কংগ্রেসের কাছে। এই সাধু সন্ত বিতর্ক, তার মধ্যে একদিকে কার্তিক মহারাজ, ইসকন, রামকৃষ্ণ মিশন সবাইকে একটা বন্ধনীতেই নিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে বিরূপ মনোভাব পোষণ করেছে বলে কংগ্রেসের মূল্যায়ন? দেখুন, আমাদের প্রথমে খুব দুঃখ লাগছে, আমাদের শ্রদ্ধেয়
সন্ত সাধুরা আজকে তাদেরকে এদের মধ্যে টানা হচ্ছে কয়েকজনের জন্য, যে আপনি একজনেরকে নিয়ে আলোচনাটা হচ্ছিল, কিন্তু এই যে আমরা যেটা দেখেছি যে এখানে কি হয়, তৃণমূল কংগ্রেস বিজেপিকে বা মাননীয় বিজেপিকে প্রত্যেকবারই যখন দেখেন মাইলেজ কমছে তখন একটা নোবল দিয়ে দেন ফ্রি। তারপর বিজেপি আজকে দেখুন মোদিজি বলছেন একদম ধর্ম নিয়ে একদম রক্ষা, মানে এদিক থেকে তৃণমূল আক্রমণ করছে আর ওদিক থেকে বিজেপি ধর্ম রক্ষা করার জন্য একদম ঝাঁপিয়ে পড়েছে, যেরকমটা আমরা 21-এর ভোটে দেখেছিলাম। আজকে এই জন্যই করা হচ্ছে। আজকে হুমায়ুন কবির যে কথাগুলো বলছে সে এই জন্যই বলছে যে যাতে মোদিজি বা বিজেপি সেটার কাউন্টার করে বড় একটা বাতাবরণ তৈরি করে দেওয়া হয়। মাননীয় বলছেন যে প্ল্যান এ ফেল হয়ে গেছে, প্ল্যান বি, ওনাকে সব প্ল্যান কি মোদিজি যখন রাজভবনে এসেছিলেন সব বলে দিয়ে গেছিলেন? আপনি সব জানেন তবুও কিন্তু এড়াতে পারেন না, তবু কিন্তু এড়াবার চেষ্টা করেন না, বা হয়তো আপনি সেই দাঙ্গাগুলো প্ল্যান করেন বিজেপির সাথে মিলে। আমি বহরমপুরে ছিলাম ভোটের কাজে, আমি সেটা সম্মুখীন দেখেছি সামনাসামনি যে কিভাবে তৃণমূল আর বিজেপি দুজনেই মিলে ওই যে রেজিনগর আর শক্তিপুরে যে দাঙ্গাটা হয়েছিল, শুধু একমাত্রই লক্ষ্য যে অধীর চৌধুরীকে কিভাবে অসুবিধা ফেলা যেতে পারে। কারণ অধীর চৌধুরীর বিরুদ্ধে সেখানে এত দীর্ঘদিন সাংসদ, কোনো রকম কোনো দুর্নীতির অভিযোগ নেই, কোনো ব্যর্থতার অভিযোগ নেই, তাই ধর্মীয় মেরুকরণ যাতে ঘটানো যেতে পারে কোনো রকম অসুবিধা, এটা তো বিজেপি তৃণমূল করে থাকে। সিপিআই এর কি মূল্যায়ন? দেখুন, আমি ব্যক্তিগতভাবে বলি যে ব্যক্তিগতভাবে আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, আমি সাধু সন্ন্যাসীদের কাজ এবং সারা পৃথিবী জুড়ে তারা যে সেবা করছেন সেটা আমি জানি, মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার আছে। কিন্তু আমার প্রচণ্ড বেদনা, মানে মিশনারি স্কুলের স্টুডেন্ট হিসেবে আমার এটা লাগতো, মানে ব্যথা লাগতো আর কি। সারা দক্ষিণবঙ্গ জুড়ে দেখবেন আপনি, এর আগে তৃণমূলের যে মিটিং টিটিংগুলো হতো আর কি, রাজনৈতিক জনসভাতে মঞ্চ আলোকিত করে বসে আছে একজন সন্ন্যাসী। প্রত্যেকটা বড় বড় মিটিংয়ে আমরা দেখতাম। আমার নিজের মনে প্রশ্ন হতো যে এরকম একটা দল যাদের বিরুদ্ধে এত, বিশেষ করে সারদা কেলেঙ্কারি সামনে আসার পরে এরকম যে দুর্নীতির অভিযোগ উঠছে, সেই দলের সভা মঞ্চে কোনো সামাজিক সংগঠন হতে পারে, ক্লাব হতে পারে, সেটা আলাদা, কিন্তু রাজনৈতিক দল মিটিং করছে মঞ্চ বেঁধে, সেখানে সন্ন্যাসীরা বসে আছেন। এটা আমার খুব দুঃখ লাগলো। সন্ন্যাসীরা থাকতেন বিভিন্ন মঠের সন্ন্যাসীরা আর কি, আমি যেটা বলছি সেটা রামকৃষ্ণ মিশন হতে পারে, সে ভারত সেবাশ্রম সংঘ হতে পারে, কিন্তু গেরুয়া পোশাক পরে বসে থাকতেন আমরা দেখেছি। এটা কিন্তু একবারে আমাদের প্রত্যক্ষ করা, আমার নিজের মনে ব্যথা হতো। যাই হোক, আমি আরেকটা উদাহরণ দিই আপনাকে। যখন সারদা কেলেঙ্কারি সামনে এলো, আপনার মনে আছে যে যেহেতু নরেন্দ্র মোদীর সঙ্গে বেলুড় মঠের সঙ্গে একটা সম্পর্ক ভালো আছে, মানে অনেক আগে থেকে উনি যাতায়াত করতেন আর কি, খোদ মমতা ব্যানার্জি কিন্তু বেলুড় মঠে উপস্থিত হয়ে গিয়েছিলেন। মহারাজ উনি কিন্তু মঠে ঢুকতে দেননি, গঙ্গার পাড়ে এসে ঘাটে বসেছিলেন মুখ্যমন্ত্রী। আমার মনে আছে কথাটা, সেদিনকার কথাটা স্মরণ পড়ছে। তাহলে এই যে মানে মঠ এবং এই যে সন্ন্যাসী, এদেরকে এই রাজনীতির সঙ্গে জড়িয়ে নেওয়ার যে চেষ্টা আর কি, যখনই সারদা কেলেঙ্কারিতে উনি ফেসে গেছেন, উনি মহারাজদেরকে আপনাদের জোটসঙ্গী কংগ্রেসের লোকও তো তাই করে না। এরকম গত বছর পইতে গলায় দিয়ে রাহুল গান্ধী শিব মন্দিরে ঘুরে বেড়াননি? না, আমি বলছি শিব মন্দিরে পুজো দিতে যাওয়া নিজের মনের ইচ্ছা প্রকাশ করা, হঠাৎ করে তার আগে কোনদিন পইতে দেখেছিলেন? আমি দেখিনি, আমি কিন্তু এটা আমি দেখেছি। আমি বলছি যখন প্রিয়াঙ্কা গান্ধীর বিয়ের সময় উনি একটা মানে কোন রিচুয়ালস ফলো করছিলেন, সেখানে ছবি আছে রাজীব গান্ধী। আজকে রাজীব গান্ধীর প্রয়াণ দিবস, আজকের দিনে তিনি শহীদ হয়েছিলেন, মারা গিয়েছিলেন, তখন রাজীব গান্ধীর শেষকৃত্য করার সময় কমলনাথ কি বলেছিলেন? 5 রাজ্যে ভোটের সময় কমলনাথ কি বলেছিলেন? কেন প্রয়োজন হয়েছিল তখন উজ্জয়নে? না, আমরা ধর্মীয়, আমরা এই ইতিহাস আশা করি দর্শকেরও মনে আছে, দর্শক তাদের মধ্যে ব্যক্তিগত ব্যাপার। বেশ, আমি আসবো তৃণমূল কংগ্রেসের কাছে। এই যে ধরুন হঠাৎ করে আজকে এই ধর্ম নিয়ে যে বাতাবরণটা তৈরি হয়েছে, এটা তো আপনারা সব সময় বলেন এটা বিজেপি ক্রিয়েট করে, তাহলে বিজেপির পিছে আজকে তৃণমূল কেন খেলছে? প্রথমেই বলি যে সিপিএম প্রবক্তা যেটা বললেন, আমাদের আমি সিপিএম এর প্রবক্তা নই, আচ্ছা সিপিআই ঠিক আছে, সিপিআই প্রবক্তা যেটা বললেন, আমাদের তৃণমূল কংগ্রেসের কোনো মিটিংয়ে, এটা আমি অন রেকর্ড দায়িত্ব নিয়ে বলছি, রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘের কোনো সন্ন্যাসীকে কিন্তু আমরা কোনোদিনও আনিনি। উনি ঠিকই বলেছেন, কখনো কখনো উনি গেরুয়া পড়া দেখেছেন, সেটা হচ্ছে আমাদের কখনো কখনো সর্বধর্ম সমন্বয়ের কোনো র্যালি ট্যালি হয়, সেইখানে কিন্তু রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সংঘ থাকতো না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের মাননীয় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা আপনি যদি আরেকবার চালান, আপনি স্পেসিফিক্যালি দেখবেন উনি কিন্তু বলেছেন 2-1 জন। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি জাস্ট 30 সেকেন্ড নেব আপনার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ন্যাশনাল স্পোকসপারসন হিসেবে অফিসিয়ালি বলছি, তৃণমূল কংগ্রেস রামকৃষ্ণ মিশনের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমাদের আধ্যাত্মিক ভাবাবেগ এবং জীবন, সেটা আমরা রামকৃষ্ণ মিশনের যারা দীক্ষিত বা যারা না দীক্ষিত সবারই মধ্যে কিন্তু রামকৃষ্ণ মিশনের প্রতি শ্রদ্ধা আজও অটুট।
ছিল, আছে এবং থাকবে। কিন্তু যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জাস্ট একজন এই কথাটা মিলিয়ে দিন, এবং তারপর উনি ভারত সেবাশ্রম সংঘ নিয়ে যেটা বলেছিলেন, আমি বলছি ধর্মের পিছে কেন খেলছেন এই কারণেই বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সুপ্রিমো যে মিটিং এ যেখানে দাঁড়িয়ে বলেছিলেন ওনার কাছে একটা ডেফিনিট ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে দু একজন সাধু সন্ন্যাসী এই কাজটা করছেন, যাতে তারা এই কাজটা না করেন, তারা বিরত থাকেন, তার জন্যই কিন্তু ওরা বলে দিচ্ছেন। আর সবচেয়ে দুঃখ কোথায় লাগছে জানেন? আজ 21শে মে রাজীব গান্ধীর মৃত্যুদিন, আমরাও কেঁদেছিলাম ওই দিন। রাজীব গান্ধীকে যারা বোফার্স গান্ধী বলেছিল কংগ্রেস প্রবক্তা তার পাশে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই এই একটি ধর্মীয় প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলেননি, খুব স্পষ্ট করে তিনি যে কথাটা বললেন কৌশিক বাবু ঠিক সেই কথাটাই বলেছিলেন, কার্তিক মহারাজের নাম করে বলেছেন। তারপরেও সবাইকে মিলিয়ে দিয়ে আপনারা একটা ধর্মীয় রাজনীতির ফায়দা তুলতে চাইছেন। কেন ধর্মের প্রয়োজন? আপনারা তো বলছেন আপনারা এত কাজ করেছেন, 400 পার নাকি এমনিতেই হবে। এত ইনসিকিউরিটিতে ভুগছে নাকি বিজেপি? কোনো ইনসিকিউরিটি নেই। উনি আজকের বলতে পারে 1-2 জন, কিন্তু আমরা সেই কথা বলিনি। ভারত সেবাশ্রম সংঘকে উনি দাঙ্গাবাজ বলেছিলেন 1-2 বছর আগে, আপনাদের টিভি চ্যানেলেও সেই সময় চলেছিল, আপনারা সেটা আপনাদের আর্কাইভ থেকে দেখে নেবেন। কিন্তু আজকের বঙ্গীয় যে ইমাম পরিষদ, যাদেরকে দিয়ে তৃণমূলকে ব্যবহার করতে হচ্ছে, যাদের অফিসিয়াল প্যাডে লিখতে হচ্ছে তৃণমূলকে ভোট দিন, এই ইমাম পরিষদকে ব্যবহার করতে হচ্ছে। এবং এই তো বঙ্গীয় ইমাম পরিষদ, আপনি যে কোনো একটা জায়গা থেকে একটা আজকে অনেকেই এরকম নাম তৈরি করতে পারে, যে কোনো সংগঠনের নামে তো এগুলো তৃণমূল ব্যবহার করে। মানে কি সেটা কি তৃণমূল ব্যবহার করছে না? তৃণমূল ব্যবহার করছে না, মিথ্যা কথা বলবেন না, তৃণমূল ব্যবহার করছে না, না বললেই না, তৃণমূল ব্যবহার করছে না, তৃণমূলের নাম জড়াবেন না, যে তৃণমূল ব্যবহার করছে না। কার্তিক মহারাজের উপরে মুখ্যমন্ত্রী মাননীয়ার এত কেন রাগ? সেটা হচ্ছে হুমায়ুন কবির, তৃণমূলের এমএলএ, যিনি বলছেন যে ভাগীরথী নদীতে আমরা 70% মুসলিমরা, মুর্শিদাবাদের 30% হিন্দুকে কেটে রক্তগঙ্গা বইয়ে দেবো, তার প্রতিবাদে সেই বক্তব্য তৃণমূল কোনোদিনও সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস কোনোদিনও সমর্থন করে না। সমর্থন করেছে তৃণমূল, বলছি তৃণমূল কংগ্রেস এর জন্য আভ্যন্তরীণ ভাবে হুমায়ুন কবিরকে যা সেন্সর করা, কিন্তু তার মানে কি কার্তিক মহারাজ তৃণমূল এজেন্টকে বসতে দেবেন না? ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীর এই কাজ আমরা যার জন্য আমরা বলছি। বিরতির পর আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গত 15ই মে একটি জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছিলেন। তার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় এবং তারা অভিযোগ জানায়। সেই অভিযোগের প্রেক্ষিতে শোকজ করা হয় বিচারপতিকে এবং বিজেপি প্রার্থীকে। তারপরে সেই শোকজ উত্তর দেওয়ার পর আজ বিকেল 5টা থেকে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত বিজেপি প্রার্থীকে সেন্সর করা হয়েছে। তার প্রচার বা টিভিতে সাক্ষাৎকার দেওয়া এই সমস্ত কিছুতে তার উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যদিও ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সে বিষয়ে তার প্রতিক্রিয়া দিয়েছেন। কি বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা শোনাবো। একটা নোটিশ আগে দেওয়া হয়েছিল, আমি গতকাল তার রিপ্লাই দিয়েছিলাম, আজকে আমি আদেশ পেলাম। সেই নোটিশ যখন দেওয়া হয়েছিল সেই নোটিশেই কতগুলো মন্তব্য করা হয়েছিল আমার মন্তব্য সম্বন্ধে। সেখানে ওই মন্তব্যগুলো আমার মনে হয়েছে আগে থেকেই সিদ্ধান্তটা নেওয়া ছিল। যখনই অভিযোগটা করা হয় তখনই একটা সিদ্ধান্ত খানিকটা নেওয়া ছিল, যে সিদ্ধান্তটা রিফ্লেক্টেড হয়েছিল এই নোটিশে। সেই জন্যেই আমি অ্যাজ এ হোল কমিশনকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু তাদের কিছু কিছু অফিসারদের কাজকর্ম সন্দেহের ঊর্ধ্বে নয় বলে আমি মনে করছি। তারা হয়তো কোনোভাবে হয়তো প্রভাবিত হয়েছেন, ইনফ্লুয়েন্সড হয়েছে। অর্ডারের ছদ্মবেশে আমার মানই হানি করে দিয়েছে, অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি হয়েছে। আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে। তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে মুক্ত কণ্ঠে প্রশংসা করেছিল যে বামেরা, আমি প্রথমে বামেদের কাছে আসবো। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য সম্পর্কে আপনাদের কি প্রতিক্রিয়া?
দেখুন, এটাই হচ্ছে ট্র্যাজেডি। কারণ হচ্ছে যে উনি বিচারপতি হিসেবে হাইকোর্টে বসে একটার পর একটা ঐতিহাসিক রায় দিয়েছেন এবং প্রত্যেকটা যুক্তিযুক্ত বলে আমরা মনে করি। কারণ হচ্ছে সবচেয়ে যে এফেক্টিভ বিচারপতি যাকে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথা বলেছিলেন সেটা যুক্তিযুক্ত বলে মনে করেন? কোনো পার্সোনাল অ্যাটাকের ব্যাপারে আমি বলবো না, কিন্তু যে দুর্নীতি হয়েছিল রাজ্যে আমাদের, আমি দুর্নীতি নয়, আমি বিচারপতির সিটে কি বলেছেন আমার জানার দরকার নেই। বিজেপি প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কথা বলেছেন সাপোর্ট করেন? না, একেবারেই না, আমরা সেটা সমর্থন করি না। আমি সেই কথা যে পদক্ষেপ হয়েছে সেটা কি সঠিক মনে করেন? নির্বাচন কমিশন তার নিয়মের মধ্যে থেকে যে পদক্ষেপ নিয়েছে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য, আমি এটা বারবার করে বলছি। কিন্তু একটা জিনিস আমি রাজ্যবাসীকে বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে, যে দেখুন উনি এই যে ওনার যে এই অবস্থাটা হলো, এই হালটা হলো আজকে, ওনাকে দেখে বিধ্বস্ত বলে মনে হচ্ছে আর কি। এটাই হওয়ার ছিল, কিন্তু এটাই কিন্তু ভবিতব্য ছিল। কারণ হচ্ছে যে দলে উনি জয়েন করেছেন, কংগ্রেসের কাছে দলটা হচ্ছে এরকমই, বিজেপি দল হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো বিরোধিতা করেনি, অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে মান্যতা দিচ্ছে বিজেপি, এমনটাই মনে করে কংগ্রেস? না, উনি যখন বিচারপতি ছিলেন তখন ওনার মাথার মধ্যে ছিল যে উনি বিজেপির নেতা, আর এখন যখন উনি বিজেপির নেতা ফুল ফ্লেজ হয়ে একেবারে যখন প্রার্থী হয়েছেন, এখনো ওনার মাথায় যেন রয়েছে যে ওনার কথাবার্তা, ওনার অ্যাটিটিউড শুনে মনে হচ্ছে যে উনি এখনো মনে হচ্ছে যে উনি একজন জাজ, উনি একদম নির্বাচন কমিশন যাকে যা পারেন অর্ডার দিতে পারেন মানহানি বলে। আরে আপনি একজন, আমরা মুখ্যমন্ত্রী, এর আগেবার আমরা বলেছি যে মুখ্যমন্ত্রীর নীতি নিয়ে আদর্শ নিয়ে আমরা হাজার একটা তার বিরোধিতা করি, কিন্তু তার জন্য একটা ভাষার একটা লিমিট আছে, ভদ্রতা বজায় রেখে সেটা করতে হবে। দেখি এ বিষয়ে শুভেন্দু অধিকারী আজকে এই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সম্পর্কে তার কি প্রতিক্রিয়া আমরা একবার শোনাবো। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লেই খারাপ, এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে। কি ভাষা বলেছে মহিষাদলে এসে, বাপ বেটা গদ্দার। ইলেকশন কমিশন তখন ঘুমায়। মা বেটার ক্ষেত্রে একরকম আইন, আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন। মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে 2000 টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? আমরা এটা স্বীকার করে নিলাম, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত, 24 ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছিলেন 2000 টাকা, তার প্রত্যুত্তরে উনি বলেছেন ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে। তৃণমূল কংগ্রেস, দেখুন আমি আগে শুভেন্দু অধিকারী বলি, যেটা আপনি লাস্টে শোনালেন। শুভেন্দু অধিকারী আমার মনে হয় মানসিকভাবে আর সুস্থ নেই, কারণ এত বড় মিথ্যে কথা অন ক্যামেরা কোন মানুষ বলতে পারে সেটা তো ধারণার বাইরে। মুখ্যমন্ত্রী কি কখনো বলেছেন যে যারাই গেরুয়া বসন পরে রামকৃষ্ণ মিশনের সবাই খারাপ? আপনারা চ্যানেলে চালিয়ে দেখাতে পারেন। আর এক্ষুনি এবং সেখানে কিন্তু এইমাত্র আপনারা দেখলেন শুভেন্দু অধিকারী কত বড় জলজ্যান্ত মিথ্যে কথা সবার সামনে দাঁড়িয়ে বললো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথাটা বলেছেন সেটা একটা বাঙালির কাছে কলঙ্কিত উক্তি হয়ে সারা জীবন থাকবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিজেপির কত বড় বোঝা হতে চলেছে, আশা করছি বিজেপি অলরেডি বুঝে গেছে, মানুষ 4 তারিখে বুঝিয়ে দেবে। সেই কথাটাকে কন্ডেম না করে শুভেন্দু অধিকারী এই কথাটাকে সাপোর্ট করব। আমরা শুধু একটাই কথা বলবো, 4 তারিখের জন্য অপেক্ষা করুন, পশ্চিমবঙ্গের মানুষ এর জবাব দেবেন। দেখুন আজকের আপনাদের এই টিভি চ্যানেলে অনেক তৃণমূল সমর্থকরা দেখেন, এটা আমরা জানি। সেখানে যারা এই রামকৃষ্ণ পরমহংসদেব বা মা শারদা বা বিবেকানন্দের ছবি যারা বাড়িতে রাখেন, তারা অ্যাটলিস্ট অন্তত এই যারা এই তৃণমূলকে সমর্থন করবেন না আগামী 2 দফায়, এটা আমার বিশ্বাস। কারণ একটা বিশেষ সন্তুষ্ট বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বক্তব্যটা বলুন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যটা বলুন। বাংলার মহিলাদের অপমান করবেন না, বিজেপি বাংলার মহিলাদের অপমান করছে। সন্দেশকালীর মা বোনেদের মুখ্যমন্ত্রী এই কথাটা বিজেপি বাংলার মা বোনেদের
আপনারা তো রেট সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, আপনি বলুন তো রেট কত হওয়া উচিত? একবার তো কন্ডেম করলেন না, সেদিনও একটা ছিল, সেদিনও একটা শো ছিল কলকাতা টিভিতে, একবারের মতো আপনারা কন্ডেম করলেন না। বিজেপিতে গেলেই তো বললেন বিরোধী হয়ে যায়। সংক্ষেপে দেখুন বিজেপিতে প্রথম কথা বিজেপি একটা দাঙ্গাবাজ দল আমরা জানি, এবং তারা নারীদের অসম্মান। এক সেকেন্ড অচিন্ত, বিজেপি একটা দাঙ্গাবাজ দল আমরা জানি। মুখ্যমন্ত্রী যে সব কাজ করেছে যেভাবে সেন্সর করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আগামী 25 তারিখ সেখানে নির্বাচন রয়েছে, 23 তারিখ এমনিতেই ভোট নির্বাচনী প্রচার প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। ফলে সেখানে আরো একটা দিন তার মাঝে নির্বাচনী প্রচার থেকে বিরত থাকতে হবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবশ্যই তার জন্য বিজেপির জন্য একটা ধাক্কা। তার পাশাপাশি ভারতীয় জনতা পার্টি যে নারীদের সম্পর্কে সম্মান রাখে না, এই বক্তব্য কিন্তু কমিশনের এই পদক্ষেপে স্পষ্ট হয়ে গিয়েছে। কমিশন মান্যতা দিয়ে দিয়েছে বিজেপির এই অবস্থানকে। সাধারণ মানুষ সেই বিষয়টিকে কিভাবে দেখবেন এবং তাদের ভোট কিভাবে প্রতিফলিত হবে ইভিএমে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আগামী 4 জুন এর জবাব পাওয়া যাবে বলে তৃণমূল বিজেপি উভয় পক্ষই দাবি করছে, এবং সেদিকে মানুষের মত কোন দিকে প্রতিফলিত হয় নজর থাকবে সেদিকে। আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় ছিলেন অচিন্ত মণ্ডল, ছিলেন ডক্টর কৌশিক বিশ্বাস, কেতন জয়সওয়াল, স্বপন মণ্ডল। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।